হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আজকে আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি পরপর 3টি ভয়ঙ্কর ঘটনা। আশা করি আজকের এপিসোডটি আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। তো বন্ধুগণ, আজকে প্রথমে যেই ঘটনাটি আপনারা শুনবেন সেটি লিখে পাঠিয়েছে আমাদেরই একজন বন্ধু, আমাদের একজন লিসেনার, রায়হান ভাই। হ্যাঁ, প্রথমেই আপনারা শুনতে পাবেন রায়হান ভাইয়ের জিনের ডাক্তার নামক একটি দুর্দান্ত ঘটনা। এরপর আপনাদের জন্য থাকছে রাসেল মাহমুদ ভাইয়ের বৃদ্ধরূপী অশরীরের একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। এরপর আপনারা যেই ঘটনাটি শুনবেন সেটি যে লিখে পাঠিয়েছে তার নামও অবশ্য রাসেল। তো আজকে মূলত দুইজন রাসেলের ঘটনা আপনারা শুনতে যাচ্ছেন। তো তৃতীয় যেই ঘটনাটি আপনারা শুনতে যাচ্ছেন সেই ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদের একজন বন্ধু, আমাদের একজন লিসেনার, রাসেল রাজের ভয়ঙ্কর একটি ঘটনা আপনারা শুনতে যাচ্ছেন। তো আশা করি সব মিলে আজকের এপিসোডটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিন। তো আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আমাদের প্রথম ঘটনায়। তাহলে বন্ধুগণ, চলুন শুনে আসি রায়হান ভাইয়ের জিনের ডাক্তার নামক সেই ঘটনাটি। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, কেমন আছেন আপনি? আশা করি অনেক ভালো আছেন। আমার নাম রায়হান, আমার বাড়ি জামালপুর। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমি ভূত আড্ডার একজন নিয়মিত শ্রোতা। আপনার বলা ভৌতিক ঘটনাগুলি আমার কাছে অনেক ভালো লাগে। আজ আমি একটি সত্য ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এই ঘটনাটা আমার বড় চাচার সাথে ঘটেছিল। তখন সময়টা ছিল 1998 সাল। আমার বড় চাচা একজন গ্রাম্য ডাক্তার ছিলেন। আমার চাচার নাম জাফর উদ্দিন। আমি আমার বাবার কাছে থেকে ঘটনাটা শুনেছিলাম। আমাদের গ্রামের বাজারে বড় চাচার একটা দোকান ছিল। আমাদের বাড়ি থেকে বাজারের দূরত্ব ছিল 40 মিনিটের রাস্তা। চাচা সাইকেল নিয়ে যাওয়া আসা করত। আমাদের গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি। জাফর চাচা মাঝে মাঝে অনেক রাত করে বাসায় ফিরত। ইমরান ভাই, আমার জাফর চাচা 2009 সালে মারা গেছে। আমার জাফর চাচা অবিবাহিতই ছিল। চাচা যখন মারা যায় তার বয়স ছিল 45 বছর। জাফর চাচার বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু চাচা কিছুতেই বিয়ে করতে রাজি হয়নি। চাচা কেন বিয়ে করেনি এটা সবার কাছে অজানাই ছিল। ইমরান ভাই, তাহলে আমি ঘটনা বলা শুরু করছি। হয়তোবা গুছিয়ে বলতে পারবো না, তারপরও বলার চেষ্টা করব। এক রাতে জাফর চাচা দোকান বন্ধ করতে করতে বেশ রাত হয়ে যায়। সেদিন ছিল বাজারে হাটের দিন। হাটের দিন রোগী বেশি হয়, তাই চাচার দোকান বন্ধ করতে কিছুটা দেরি হয়ে যায়। রাত তখন 9টা বাজে। বাজারে মানুষজন তেমন একটা নেই। বাজারের দোকানপাটও প্রায় সবগুলোই বন্ধ। চাচা দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দেয়। তখন আষাঢ় মাস ছিল, আকাশটা মেঘলা ছিল। যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আকাশে মেঘ থাকার কারণে চারপাশে অন্ধকার হয়েছিল। চাচা টর্চ লাইট জ্বালিয়ে সেই আলোয় দেখে দেখে সাইকেল চালাচ্ছে। মাটির রাস্তা হওয়ায় সাইকেল চালাতে বেশ অসুবিধাই হচ্ছিল চাচার। রাস্তায় অনেকজনের সাথে চাচার দেখা হয়। চাচা সাইকেল থামিয়ে তাদের সাথে কিছু সময় কথাও বলেন। এতে করে রাতটা আরো বেশি হয়ে যায়।
বাড়িতে আসার পথে রাস্তার পাশে একটা কবরস্থান ও বড় বাঁশঝাড় পড়ে। কবরস্থানের পাশে কয়েকটা বাড়ি আছে, কিন্তু বাঁশঝাড়ের আশেপাশে কোনো বাড়িঘর নেই। চাচা কবরস্থান পার করে বাঁশঝাড়ের কাছাকাছি চলে আসে। হঠাৎ করে চাচা দেখতে পায় বাঁশঝাড়ের নিচে একটা মহিলা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। টর্চ লাইটের আলোটা মহিলার শরীরে পড়তেই চাচা মহিলাকে দেখে একটু ভয় পায়। চাচা ভাবে, এত রাতে এই বাঁশঝাড়ের মধ্যে একটা মহিলা একা একা কি করছে? মহিলাটার কোনো বিপদ হলো নাকি? চাচা সাইকেল থেকে নেমে মহিলাটির কাছে যায়। চাচা মহিলাটাকে কিছু জিজ্ঞেস করার আগেই মহিলাটি চাচাকে বলে ওঠে, আপনি তো জাফর, তাই না? চাচা তখন বলে, হ্যাঁ আমি জাফর ডাক্তার, কিন্তু আপনি কে? আর এত রাতে এখানে কি করছেন? মহিলাটি চাচাকে বলে, আমি আপনার জন্য এখানে দাঁড়িয়ে আছি। আমার ছেলেটা অনেক অসুস্থ। আপনি যদি আমার সাথে আমার বাড়িতে গিয়ে আমার ছেলেটাকে দেখে আসতেন, অনেক উপকার হতো। চাচা মহিলাটিকে বলে, আপনার বাড়ি কোথায়? আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই। মহিলাটি চাচার এই কথা শুনে বলে, এই বাঁশঝাড়ের ভেতর দিয়ে গেলেই কিছুটা দূর পর আমার বাড়ি। আপনি আমার পিছনে পিছনে আসুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। চাচা কিছু না ভেবে মহিলাটির পেছনে পেছনে যেতে শুরু করে। চাচা মহিলাটির চেহারাও দেখতে পায়নি। চাচা একটা বিষয় খেয়াল করছিল, মহিলাটি নাকি সুরে সুরে কথা বলছিল। চাচা বাঁশঝাড়ের মধ্যে দিয়ে মহিলাটির পেছনে পেছনে হাঁটছিল। বাঁশঝাড়ের ভেতরে অন্ধকার থাকায় চাচা টর্চ লাইট জ্বালিয়ে দেয়। তখন মহিলাটি চাচাকে টর্চ লাইট বন্ধ করতে বলে। চাচা মহিলাটির কথা মতো টর্চ লাইটও বন্ধ করে দেয়। চাচা সাইকেল নিয়ে মহিলাটির পেছনে পেছনে হাঁটছিল। মহিলাটি কোনো কথা বলছিল না। এদিকে চাচার মনে তখন অল্প অল্প ভয় লাগতে শুরু করে, কারণ মহিলাটি আবার চাচার কোনো ক্ষতি করবে না তো। চাচা বাঁশঝাড় পার হয়ে একটা ফাঁকা জায়গায় চলে আসে। সেখানে আসতেই চাচা অবাক হয়ে যায়, কারণ চাচা জানতই না এই বাঁশঝাড়ের পেছনে এমন ফাঁকা জায়গা আছে। চাচা এই গ্রামের সবকিছুই মোটামুটি চিনতো। এদিকে চাচা অনেকবার এসেছে, কিন্তু এমন ফাঁকা জায়গা তো কখনোই দেখেনি তিনি। চাচার মনে তখন ভয় আরো বেড়ে যায়। এদিকে সেই মহিলাটি হেঁটে যাচ্ছে তো যাচ্ছেই। চাচা বুঝতে পারে এটা স্বাভাবিক কোনো বিষয় না। তখন চাচা দাঁড়িয়ে যায়। চাচা দাঁড়ানোর সাথে সাথে সেই মহিলাটিও সেখানে দাঁড়িয়ে যায়। মহিলাটি দাঁড়িয়ে চাচার দিকে তাকায়, আর মহিলাটি চাচাকে বলে, কি হলো? দাঁড়িয়ে গেলেন কেন? আপনি ভয় পাবেন না। আপনি আমার সাথে আসুন, আমি আপনার কোনো ক্ষতি করব না। চাচা মহিলাটির কথা শুনে পুরোপুরি বুঝতে পারে এটি কোনো সাধারণ মানুষ না, নিশ্চয়ই জিন বা পিশাচ জাতীয় কিছু একটা হবে। কথাটা মনে হতেই চাচার ভয় আরো দ্বিগুণ বেড়ে যায়। চাচা ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করে। চাচা কোনো কথা বলার অবস্থায় ছিল না। মহিলাটি চাচাকে তার পিছনে পিছনে যেতে বলে। চাচা মনে সাহস নিয়ে ভয়ে ভয়ে মহিলাটির পিছনে পিছনে হাঁটতে থাকে। কিছু দূর আসার পর চাচা কিছুটা দূরে অনেকগুলো বাড়ি ঘর দেখতে পায়। বাড়িগুলো দেখতে খুবই অদ্ভুত। বাড়িগুলো মাটির তৈরি নাকি ইটের তৈরি সেটা বোঝা যাচ্ছে না। চাচা কিছু মানুষও দেখতে পায়। সেই মানুষগুলোও দেখতে অদ্ভুত। সবাই লম্বায় 10 হাতের মতো হবে, আর সবাই দেখতে কালো কুচকুচে। হাত পা খুবই চিকন, কিন্তু চোখগুলো বেশ বড় বড়। চাচা এসব দৃশ্য দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। চাচার যখন জ্ঞান ফিরে আসে, চাচা দেখে সে একটা বিছানায় শুয়ে আছে। চাচা বিছানায় উঠে বসে। চাচা কিছু মনে করতে পারছিল না যে সে কোথায় আছে। হঠাৎ করে একটা লোক এসে চাচাকে ডাক দেয়। লোকটা দেখতে একটু বয়স্ক। চাচা লোকটাকে দেখে আবারও ভয় পায়। লোকটা চাচাকে ধরে ঘরের বাহিরে নিয়ে যায়। চাচা বাহিরে গিয়ে দেখে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। সবার মাঝে থেকে একটা মাঝবয়সী লোক চাচার কাছে আসে। তারপর চাচাকে বলে, ডাক্তার সাহেব, আমরা কেউ মানুষ না, এটা আপনি হয়তো বুঝতে পেরেছেন। তবে আমরা মানুষ না হলেও আমরা কিন্তু আপনার কোনো ক্ষতি করব না।
আমার মেয়ে আপনাকে এখানে এনেছে। আমার নাতিটা খুবই অসুস্থ, সেই জন্য সে আপনাকে এখানে নিয়ে এসেছে। আমরা সবাই এখানেই থাকি, আর আমরা হলাম মেসোজিন। আমরা জিন হলেও মানুষের কোনো ক্ষতি করি না, মাঝে মাঝে মানুষকে একটু ভয় দেখাই। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই মেসোজিন, আর এটাই আমাদের জগৎ। আপনি এখন আমাদের জগতে আছেন। আমরা আপনাকে সুস্থ শরীরে আবার আপনার বাড়িতে পাঠিয়ে দেব। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমার নাতিটাকে একটু চিকিৎসা করেন। চাচা মেসোজিনটার কথা শুনে মনে একটু সাহস পায়। চাচা তখন সেই বাচ্চাকে দেখতে চায়। তখন সেই মাঝবয়সী লোকটা চাচাকে নিয়ে বাচ্চার কাছে নিয়ে যায়। চাচা বাচ্চাটাকে দেখে বেশ অবাক হয়, আবার ভয়ও পায়, কারণ বাচ্চাটা দেখতে ছিল অনেক ভয়ঙ্কর। বাচ্চাটার হাত পাগুলো অনেক লম্বা আর চোখ দুইটা বেশ বড়। শরীর দেখে মনে হচ্ছে কোনো মাংসই নেই শরীরে, হাড়ের সাথে চামড়া লেগে আছে। চাচা ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর বাচ্চাটার মা আসে। চাচা দেখে বুঝতে পারে এই মহিলাটি তাকে এখানে নিয়ে এসেছিল। মহিলাটি তখনও ঘোমটা দিয়েছিল। চাচা মহিলাটিকে জিজ্ঞেস করে বাচ্চার সমস্যা কি। তখন মহিলাটি চাচাকে বলে, আমার ছেলে রাতের বেলায় একটা মাছের রূপ ধরে নদীতে খেলা করছিল। তখন একটা নৌকা নিয়ে কিছু জেলে মাছ ধরছিল। আমার ছেলে জেলেদের জালে আটকে যায়। একটা জেলে লাঠি দিয়ে আমার ছেলের শরীরে আঘাত করে। এটা আমি দেখে ফেলি। তারপর আমি জেলেদের ভয় দেখিয়ে আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসি। আমার ছেলে শরীরে অনেক আঘাত পেয়েছে। চাচা মহিলাটির কথা শুনে বাচ্চাটার পাশে গিয়ে বসে। চাচা দেখে বাচ্চাটার ঘাড়ের কাছে মারের কারণে ক্ষত হয়ে গেছে। চাচার সাথে তার ঔষধ রাখার জন্য একটা ব্যাগ ছিল। চাচা তার ব্যাগ থেকে কিছু ঔষধ বের করে ক্ষত জায়গায় লাগিয়ে দেয়। তারপর কিছু ঔষধ সেই মহিলার কাছে দেয় আর সেগুলো ব্যবহার করতে বলে। মহিলাটি চাচাকে ধন্যবাদ জানায়। ততক্ষণে চাচার মনের ভয় অনেকটাই চলে গেছে। চাচা মহিলাটিকে বলে তাকে এখন বাড়ি দিয়ে আসতে। মহিলাটি চাচাকে বলে তার পেছনে পেছনে যেতে। চাচা তার সাইকেল নিয়ে মহিলাটির পেছনে পেছনে হাঁটা শুরু করে। অল্প কিছু সময়ের মধ্যেই চাচা দেখে তারা বাঁশঝাড়ের কাছে চলে এসেছে। মহিলাটি চাচাকে তখন বাড়ি চলে যেতে বলে। মহিলাটি চাচাকে বলে, যা হয়েছে সেটা কারো কাছে বলবেন না। চাচা শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তারপর চাচার চোখের সামনে থেকেই মহিলাটি উধাও হয়ে যায়। তখন চাচা দ্রুত সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসে। চাচা বাড়িতে এসে ঘড়িতে দেখে রাত তখন 3টা বাজে। চাচা বাড়িতে এসে কাউকে না ডেকে তার ঘরে গিয়ে শুয়ে পড়ে। সকালবেলা চাচার মা জিজ্ঞেস করে রাতে কখন বাড়ি ফিরেছে সে। চাচা বলে অনেক রাত হয়েছিল, তাই কাউকে আর ডাকেনি। চাচা বিষয়টা কাউকেই বলে না। এমনভাবে 1 মাস কেটে যায়। এক রাতে চাচা দোকান থেকে বাড়ি আসছিল। রাস্তায় চাচার সাইকেলটা নষ্ট হয়ে যায়। তার জন্য চাচা হেঁটে হেঁটেই বাড়ি আসছিল। চাচা সেই বাঁশঝাড়ের কাছে আসতেই দেখতে পায় দুজন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। চাচা বেশ ভয় পেয়ে যায়। চাচা দূর থেকে জিজ্ঞেস করে, ওখানে কারা? তখন একটা মহিলা কণ্ঠ বলে, ডাক্তার সাহেব, আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছি। আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। চাচা বুঝতে পারে সেই মেসোজিনটা আবার এসেছে। চাচা আবারও ভয় পেয়ে যায়। তারা আবার মনে হয় চাচাকে তাদের জগতে নিয়ে যাবে। চাচা ভয়ে দাঁড়িয়ে যায় আর সামনে আগায় না। তখন সেই মহিলাটি চাচার দিকে এগিয়ে আসে। মহিলাটির সাথে একটা বাচ্চা। চাঁদের আলোয় চাচা বাচ্চাটাকে চিনতে পারে। এটা সেই বাচ্চা চাচা যার চিকিৎসা করেছিল। বাচ্চাটা চাচাকে দেখেই একটা হাসি দেয়। মহিলাটি তখন চাচাকে বলে, আমার ছেলে এখন সুস্থ। আমি আরো আগেই আপনার সাথে দেখা করতাম, কিন্তু আপনার সাথে সব সময় মানুষ থাকে, যার জন্য দেখা করা হয় না। আজকে একা আছেন, এর জন্য আপনার সাথে দেখা করতে আসলাম।
আমার ছেলেকে আপনি সুস্থ করে তুলেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনার যদি সমস্যা না হয়, আমার ছেলে মাঝে মাঝে আপনার সাথে দেখা করতে আসবে। তবে ভয় পাবেন না, আমরা আপনার কোনো ক্ষতি করব না। চাচা কি বলবে ভেবে পায় না। চাচা কিছু না ভেবেই বলে দেয় তার কোনো সমস্যা নেই। মহিলাটি চাচাকে ধন্যবাদ দিয়ে তার ছেলেকে নিয়ে চলে যায়। চাচাও বাড়িতে চলে আসে। চাচা এসব ঘটনা কাউকেই বলেনি। তারপর মাঝে মাঝেই সেই বাচ্চাটার সাথে চাচার দেখা হতো। চাচা যখন একা একা বাড়ি ফিরতো তখন চাচা বাচ্চাটাকে দেখতে পেত। বাচ্চাটার সাথে মাঝে মাঝে তার মাও থাকতো। চাচা বাচ্চাটার মায়ের চেহারা কখনোই দেখেনি। চাচা মারা যাওয়ার আগে অবধি নাকি সেই মেসোজিনটা চাচার সাথে দেখা করত। ইমরান ভাই, ঘটনাটা হয়তো গুছিয়ে লিখতে পারিনি, আর লেখার মাঝে ভুল আছে। আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন, আর ঘটনাটা কবে শেয়ার করবেন আমাকে অবশ্যই জানাবেন। ভূত আড্ডা এগিয়ে যাক, এই দোয়াই করি। সবাই আমার চাচার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ইমরান ভাই। হোয়াট স্টোরি ম্যান। ধন্যবাদ রায়হান ভাই, এত সুন্দর জোস একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, ভিন্ন রকম একটা ঘটনা ছিল। মেসোভূতের কি বলা যায়, মেসোভূতের ডাক্তার। হ্যাঁ, সব মিলে ভাই বেশ ইউনিক ছিল ঘটনাটি। ধন্যবাদ রায়হান ভাই, এত ইউনিক একটা ঘটনা এত সুন্দরভাবে গুছিয়ে আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রায়হান ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায়, অর্থাৎ রাসেল মাহমুদের বৃদ্ধরূপী অশরীরী ঘটনাটিতে। আসসালামু আলাইকুম ইমরান এইচ খান ভাই, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনি সহ ভোটারদের সকলেই অনেক ভালো আছেন। আমি রাসেল মাহমুদ আজকে আপনাদেরকে একটি ভৌতিক ঘটনা লিখে পাঠাচ্ছি। আশা করি আমার ঘটনাটি আপনারা পড়ে শোনাবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনার শুরু আজ থেকে 4 বছর আগে এক রাতে। আমি সিলেটের ওসমানী মেডিকেলে একটা সেমিনার শেষ করে নিজেই ড্রাইভ করে ফিরছিলাম ঢাকায়। সাধারণত আমার পাজেরোটা আমার খুব প্রিয় হওয়াতে আমি কাউকে ড্রাইভার রাখিনি। সেদিনও আমি নিজেই চালিয়ে নিয়ে আসছিলাম ঢাকার উদ্দেশ্যে। পথে খানিকটা ঘুম ঘুম ভাব আসলেও মনটা সতেজ ছিল, কারণ সেই সেমিনারে আমি আমার গবেষণার জন্য পেয়েছি প্রচুর হাততালি। সাংবাদিকরা ফটাফট ছবি তুলে নিয়েছে আমার। পরদিন পত্রিকায় আমার ছবি সহ লিড নিউজ ও হবার কথা ছিল, এবং হয়েছিল তাই। আমি একটা বিশেষ হার্ট সার্জারি আবিষ্কার করেছিলাম, যেটা আজ পৃথিবীর সব দেশে দেশে রোগীদের জীবন বাঁচাচ্ছে। আমাকে স্বপ্ন দেখাচ্ছে নতুন জীবনের। সেমিনারের সফলতা তাই জুড়ে ছিল আমার মনের প্রাণে। রাস্তায় যেতে যেতে সেদিন আমি গান শুনছিলাম। গানের তালে তালে ধীর গতিতে গাড়ি চালিয়েছিলাম আমি। বেশি গতি আমি কখনোই তুলি না। সেদিনও 50-এর কাছাকাছি গতিতে গাড়ি চালাচ্ছিলাম। সিলেট থেকে রওনা দিয়ে উজান ভাটি এলাকার কাছাকাছি আসতেই হঠাৎ আমার সামনে একটা সাদা পাঞ্জাবি পরা বৃদ্ধ লোক এসে দাঁড়ায়। রাত তখন প্রায় 2টা। এই সময় রাস্তায় হাইওয়ে গাড়িগুলো ছাড়া আর কোনো যানবাহনও থাকে না। হঠাৎ করে আমার সামনে কোত্থেকে লোকটা এসে পড়লো, কিছু বুঝে ওঠার আগেই আমিও লোকটাকে বাঁচাতে গিয়েও পারলাম না। সোজা সেই লোকের উপরে চালাতে বাধ্য হলাম, আর সেখানে গাড়ির সামনের অংশে বাড়ি খেয়ে লোকটা ছিটকে পড়লো হাত পাশেক দূরে। আমি হার্ট ব্রেক কষে সেই বৃদ্ধের কাছে ছুটে গেলাম, কিন্তু ততক্ষণে সব শেষ। মাথার কাছটায় আঘাতে
মৃত্যুবরণ করেছে বৃদ্ধ ততক্ষণে। জীবনেও আমি কোনোদিন অ্যাক্সিডেন্ট করিনি, সেটাই ছিল আমার প্রথম অ্যাক্সিডেন্ট। আমি দিশেহারা হয়ে যাই, কিভাবে কি করব বুঝে উঠতে না পেরে কিছুক্ষণ ঝিম মেরে থাকলাম সেখানেই। তারপর বৃদ্ধকে গাড়িতে তুললাম, পাশে বসে আবার ড্রাইভ করলাম ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় পৌঁছে সোজা মেডিকেলে নিয়ে গেলাম লাশটাকে। সেখানে গিয়েই পুলিশকে জানানো হলো। পুলিশ এসে আমার কাছ থেকে জবানবন্দি নিয়ে লাশটা থানায় নিয়ে গেল। আমি প্রথমে ঠিক করেছিলাম পুলিশকে সব খুলে বলবো, কিন্তু পরে কি যেন ভেবে আমি মিথ্যা বলি। পুলিশও আমার কথাগুলো কোনো রকম সন্দেহ ছাড়াই বিশ্বাস করে। নিজের কাছে আমি কিছুটা অপরাধ বোধ করলেও নিজের ইমেজ বাঁচাতে এই মিথ্যাটা আমাকে বলতেই হয়েছে। তারপর কেটে গেছে অনেকগুলো মাস। আমি আমার আবিষ্কৃত প্যারাসার্জারি সিস্টেমের জন্য অনেকগুলো পুরস্কারও পাই। খ্যাতি আর অর্থ দুটোই এসে ধরা দেয় আমাকে। ধীরে ধীরে নিজের ওপর আত্মবিশ্বাস বেড়ে চলেছে আমার। নিজেকে কিছুটা ঈশ্বরের সমপর্যায়ে ভাবতে থাকি। এজন্য মিডিয়াও কম দায়ী নয়। খবরের পাতায় কারো না কারো জীবন বাঁচানোর জন্য আমি উঠে আসতে থাকি নিয়মিতভাবে। ধীরে ধীরে আমি অনেক অনেক বেশি অহংকারী হয়ে উঠি। কাউকেই পরোয়া না করায় একটা ভাব চলে আসে আমার মাঝে। মানুষকে আমি মনে করতে শুরু করি হাতের পুতুল। আমি চাইলেই যে কোনো মৃত্যু পথযাত্রীর জীবন বাঁচিয়ে দিতে পারতাম। এই জন্য আমার কাছে ছুটে আসতে লাগলো হাজারো মানুষ। এই যশ আর খ্যাতি যখন তুঙ্গে, তখন আমার কাছেই রোগী হয়ে আসেন বাংলাদেশের প্রথিত যশ রাজনীতিবিদ রেজওয়ানুল হক ছদ্মনাম। আমি বাকি সবার মতোই ওনাকেও আশ্বস্ত করেছিলাম যে ওনার কিছুই হবে না। যেদিন ওনার অপারেশন, সেদিন আমি আরো 2টা হার্ট অপারেশন করে ফেলেছিলাম, তাই কিছুটা ক্লান্তি ছিল। একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপারেশনগুলো করতে হয়, তাই ক্লান্তি ভর করে সহজেই। আমি ক্লান্ত থাকলেও মনে মনে পুলকিত ছিলাম, কারণ এরপরেই আমি রেজওয়ানুল হকের অপারেশন করব। ওনাকে যখন অজ্ঞান করা হলো, তখন আমি নিজের কস্টিউম পরছি। জুনিয়র ডাক্তারকে দিয়েই এগুলো করাই আমি শুধু গিয়ে কাটাকাটির কাজটা করি। সেদিনও জুনিয়র 3জন ডাক্তার মিলে সব প্রয়োজনীয় ব্যবস্থা সেরে আমাকে কল দিল। আমিও গেলাম, আর গিয়েই শুরু করলাম অপারেশন। ওপেন হার্ট সার্জারি ছিল সেটা। আমি যখন সব কেটে কুটে মাত্র হার্টটাকে দেখতে লাগলাম, এমন সময় আমার চোখ গেল ওটি রুমের বাম কোনায়। সেখানে আমার দিকে তাকিয়ে বসে আছে সেই বৃদ্ধ। আমি দেখে চোখের পলক ফেলতেই উনি নেই। হ্যালুসিনেশন মনে করে আমার অপারেশন শুরু করলাম। রেজওয়ানুল হকের হার্টের নিলয়ের 2টো শিরায় চর্বি জমেছিল। আমি সেগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ করে কানের কাছে একটা কাশির শব্দ শুনলাম। প্রথমে পাত্তা দিলাম না, কারণ এখানে কোনো ভুল হলেই রোগী মারা যাবে। আমার কোনো রকম ভুলের কারণে এত বড় মানুষটার মৃত্যু হবে ভেবে আমি আমার মনোযোগ দিলাম আবারও সার্জারিতে। কিন্তু আবার কাশির শব্দ আসলো। কাশিটা আসছিল বাম দিক থেকে। আমি বামে মাথা ঘুরিয়ে দেখি বৃদ্ধ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। আমার ঠোঁট নড়ার আগেই সে বলে উঠল, বাবাজি, তুমি তো ওনাকে বাঁচাতে পারবে না। আমি তো অবাক হয়ে গেলাম। আমি আকাশ পাতাল চিন্তা করে চলেছি, একজন মৃত মানুষ কিভাবে আমার পাশে এসে দাঁড়াতে পারে সেটাই মাথায় আসছিল না। আমি কোনো উত্তর দেওয়ার আগেই সেই লোকটি আবারও বলল, কি বুঝতে পারছো না তো? শোনো, আমি জানি তুমি অনেক চেষ্টা করবে ওনাকে বাঁচানোর জন্য, কিন্তু পারবে না। এই বলেই আবার হেসে দিল সাদা পাঞ্জাবি পরা সেই বৃদ্ধ লোক। আমি বিহ্বল হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। কি বলবো বুঝতে পারছি না। ওনাকে কি বলবো বুঝতে বুঝতে কাটিয়ে দিলাম 5 সেকেন্ড। তারপর আবার মনোযোগ দিলাম অপারেশনে। রোগীর অপারেশন সাকসেস হলো। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। সেলাই করে দিয়ে শেষবার
ড্রেসিং করতে দিয়ে আমি মাস্ক খুলতে যাব এমন সময় হঠাৎ করে রোগীর পালস রেট গেল বেড়ে। মেশিনগুলো যেন চিৎকার শুরু করে দিল। হঠাৎ করে বুকের ভেতর ধপ ধপ করা শুরু করলো। আমি তাড়াতাড়ি গিয়ে রোগীর প্রেশার দেখলাম, বেড়েই চলেছে প্রেশার। হঠাৎ করে এই অবস্থা হবার কথা না। আমি কয়েকজন ডাক্তারকে বললাম প্রেশারের ইঞ্জেকশন দিতে। ওরা সেটা দিতেই প্রেশার ডাউন হওয়া শুরু করলো, কিন্তু আবারও বিপত্তি। এবার প্রেশার কমতে লাগলো। আমি আবার টেনশনে পড়ে গেলাম, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারলাম না। রোগীর হার্টবিট ভয়ানকভাবে কমতে কমতে একেবারে শূন্য হয়ে গেল নিমিষেই। আমি তাকিয়ে তাকিয়ে রেজানুল হকের মরে যাওয়া দেখলাম। প্রথমবার আমার সামনে এক রোগী বলে কয়ে মরে গেল। আমি কিছুই করতে পারলাম না। আমি আমার রুমে এসে বসে পড়লাম। রাগে আমার গা জ্বলতে শুরু করলো। নিজেকে অনেক অসহায় মনে হতে লাগলো। পরদিন বিভিন্ন পত্রিকায় রেজানুল হকের পাশাপাশি আমার হতাশাগ্রস্ত মুখও প্রকাশিত হলো। মিডিয়া এমন এক জিনিস, কাউকে মাথায় তুলতে দেরি করে না, কাউকে আবার মাটিতে আছাড় মারতেও দেরি করে না। আমার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলো সেই নেতার লোকজনের পক্ষ থেকে, কিন্তু সরকার আমার পাশে ছিল, এজন্য মামলা ধোপে টেকেনি। টাকা পয়সা খাইয়ে পুলিশ আর আদালতের সবটাকে কিনে নিয়েছিলাম। তারপর আবার সব স্বাভাবিক হয়ে যায়। আমিও ফিরে আসি বাস্তব জীবনে। রোগীদের সেবায় মনোযোগ দেই, ছোটখাটো অপারেশনে যোগ দেই। এরপর আস্তে আস্তে আমার জীবন স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু এর ঠিক 6 মাস পরেই এক মহিলা ডাক্তারকে অপারেশনের দায়িত্ব পড়ে আমার উপর। আমি নিরুপায় ছিলাম। ওনাকে আমি কর্মজীবনে শ্রদ্ধা করতাম। আমার শিক্ষিকা ছিলেন। ওনার হার্টে ব্লক পড়াতে ওনাকে অপারেশনের দায়িত্ব উনি নিজেই আমাকে দিয়েছেন। খুব ছোট অপারেশন। হার হামেশাই এই ধরনের অপারেশন হতো, এখনো হয়। হার্টের যে কোনো ধমনীগুলো ব্লক হয়ে যায়, সেগুলো রিং পরানোর কাজ। আমি প্রথমে রাজি হইনি, কিন্তু রোগীর পীড়াপিড়িতে রাজি হই। অপারেশন টেবিলের সামনে এসেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সেখানে সেই দিনের মতোই বাম কোণায় বসেছিল সেই বৃদ্ধ লোক। ওনাকে দেখেই বুকের ভেতর কেমন যেন করে ওঠে আমার। অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মন, কিন্তু বাধ্য হয়ে আমাকে অপারেশন করতে হয়। আমিও শুরু করি। হার্টের ধমনী একটাতে রিং পরানো শেষ করে আরেকটায় যখন ধরবো, এমন সময় কানের কাছে ফিস ফিস করে বৃদ্ধ সেই আগের মতোই বলল, বাবাজি, আজকাল তুমি ওনারে বাঁচাতে পারবা না। হাসি হাসি মুখের ভেতর যেন রাজ্যের ঘৃণা। আমি ওনার চেহারার দিকে এক পলক তাকিয়ে আবার কাজ শুরু করলাম, কিন্তু রিং পরাতে গিয়েই হঠাৎ করে ভুল করে কেটে গেল ধমনীটা। গল গল করে রক্ত বের হতে শুরু করলো। নিরুপায় হয়ে 3-4 জন মিলে সেই রক্ত বন্ধ করে ধমনী পরিষ্কার করে জোড়া লাগাতে বসলো। আমি নিজেও হাত দিলাম, কিন্তু যা হবার তাই হলো। অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রোগীর অবস্থা শোচনীয় হয়ে গেল। আমি রক্তের জন্য লোক পাঠালাম, কিন্তু সামান্য ও পজিটিভ রক্ত সেখানে ছিল না। এত বড় একটা হাসপাতালে ও পজিটিভ রক্ত না পেয়ে সেই ডাক্তার আপা মারা গেলেন চোখের সামনে। আমার কিছু করার ছিল না। এরপর একদম ভেঙে পড়েছিলাম আমি। আমার পরিবার থেকে বিয়ের জন্য চাপ আসলো, আমিও বিয়ে করে নিলাম। মিতি আমার বউ, লক্ষ্মী বউ আমার, যাকে বলে একেবারেই আটপৌরে মেয়ে। বিয়ে হয়েছে আমার মাত্র 3 সপ্তাহ। এর মাঝেই আমাকে করেছে আপন, কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয়। বিয়ের 3 সপ্তাহের মাথায় ওর আবদার রাখতে গেলাম কক্সবাজারে। সেখানে প্রথম দিনেই একটা আছাড় খেলো মিতি বাথরুমে। প্রথমে আমি তেমন কিছু না বলে পাত্তা না দিলেও পরে বুঝতে পারি মিতির কোনো একটা বিশেষ সমস্যা হয়েছে। তখনই আমি মিতিকে নিয়ে আসি ঢাকায়। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারি মিতির মাথায় রক্তক্ষরণ হয়েছে আছাড়ের ফলে। খুব দ্রুত মিতিকে অপারেশন করাতে হবে।
নিজের স্ত্রী বলে মিতির অপারেশন আমি করতে চাইনি, কিন্তু সেই মুহূর্তে সব ভালো ভালো সার্জনরা দেশের বাইরে থাকাতে আমাকেই দায়িত্ব নিতে হলো। আমিও মেনে নিলাম এই অপারেশনের দায়িত্ব। আমি এখন বসে আছি মিতির রুমের সামনে। আর একটু পর মিতির অপারেশন। আমি মিতির দিকে তাকিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে চোখ গেল মিতির কেবিনের বাম কোনায়। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে সেই বৃদ্ধ লোক। জানি না কি হবে আজকে, যে কোনোভাবে মিতিকে বাঁচাতেই হবে। কিন্তু আজরাইলের বেশে বৃদ্ধের মুচকি হাসি দেখে আমার আশার প্রদীপ নিভতে শুরু করে। এরপরেও মনে সাহস নিয়ে শুরু করলাম অপারেশন। কিন্তু সত্যি ভাগ্যটা আমার সহায় ছিল না, তাই যা হবার তাই হলো। মিতিকে হারিয়ে ফেললাম চিরতরে। শুধু এটাই ভাবি, সেই বৃদ্ধ লোকটা আসলে কে? কেনই বা সে এইভাবে আমাকে দেখা দেয়? আর তাকে যেদিন দেখি সেদিন কেন আমি কোনো রোগীকে বাঁচাতে পারি না? আপনাদের কি জানা আছে এর কোনো সঠিক উত্তর? জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন। তো ইমরান ভাই, এই ছিল আমার ঘটনা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে আবারও নতুন কোনো ঘটনা লিখে পাঠাবো। ততদিন আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল মাহমুদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, অনেক ভালো ছিল ঘটনাটি। মানে এক কথায় বলা যায় ভিন্ন স্বাদের একটা ঘটনা ছিল। যদিও ঘটনাটি খুব ছোট ছিল, কিন্তু বেশ ভিন্ন রকম একটা ফ্লেভার ছিল এই ঘটনায়। তো ধন্যবাদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো শ্রোতা বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রাসেল মাহমুদ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো বন্ধুগণ, চলুন শুনে আসি আমাদের তৃতীয় তথা শেষ ঘটনাটি। ঘটনাটি যেভাবে আমাকে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি আপনাদের মাঝে ঠিক সেভাবেই উপস্থাপন করার। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান এইচ খান ভাই। আশা করি সবার দোয়াতে আর আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। প্রিয় লিসেনার্স ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের সবার দোয়া এবং আল্লাহর রহমতে। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আর আমার বাসা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। এটা আমার প্রথম ঘটনা ভূত আড্ডাতে। আগে কখনো ঘটনা লিখিনি কোথাও, তাই লেখায় ভুল হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাটি আমি এবং আমার একটা বন্ধুকে কেন্দ্র করে। মন দিয়ে ঘটনাটা শুনবেন। এবার সরাসরি ঘটনার ভেতরে যাওয়া যাক। আমি তখন খুলনাতে ছিলাম। সেখানে আমার বন্ধু এবং আমার নিজের সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমি তখন জাহাজে কাজ করতাম স্কোয়াড হিসেবে, তাই আমাকে জাহাজে থাকতে হতো। আমাদের দুই বন্ধুকে স্কোয়াড হিসেবে দিয়েছিল। তারপর আমরা দুইজন একসাথে থাকতে থাকতে আমাদের ভেতরে অনেক ভালো একটা বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল। একদিন জাহাজ থেকে কয়লা আনলোড করছিলাম। সেখানে কোম্পানির কিছু মানুষ ছিল, তাই আমরা স্কোয়াড দুইজন নদীর পাশে ট্রেনের রাস্তার পাশে বসে বসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম। কিছু সময় পরে দেখি আমাদের কিছুটা সামনে একটা মুরব্বী চাচা দাঁড়িয়ে আছেন। সে আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই আমি অনেকটা বিরক্ত হচ্ছিলাম, আর মনে মনে এটা ভাবছিলাম যে এটা কে হতে পারে, সে কি আমাকে চেনে? কিন্তু আমি তো তাকে চিনি না।
তারপরে আমার পাশে বসে থাকা ইমন বন্ধুর কাছে আমি জিজ্ঞেস করি, এই দেখ তো, ওই মুরব্বী চাচাকে তুমি কি চেনো বা তোমাকে কি চেনে? দেখো কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে, অনেকক্ষণ ধরে এভাবেই তাকিয়ে আছে। তখন ইমন বলল, কই না তো, এই মানুষটা তো আমি আগে কখনো দেখিনি, আর সে হয়তো কোনো পাগল, এই ট্রেন স্টেশনে থাকে হয়তো। তখন আমি বললাম, আচ্ছা বাদ দাও সব কথা, আমরা আবারও চলো গল্পে ফিরে যাই। সে বলল, আচ্ছা ঠিক আছে। অনেক সময় হয়ে গিয়েছে, তখনও দেখি সে তাকিয়ে আছে আমাদের দিকেই। এবার আমি ইমনকে বললাম, চলো তো চাচাকে গিয়ে জিজ্ঞেস করি যে সে কেন আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছে। সে কি আমাদের ভেতরে কাউকে চেনে নাকি, কিছু বলতে চায় কিনা। তখন ইমন বলল, আচ্ছা ঠিক আছে, চলো চলো দেখি সে কি বলে। আমরা মুরব্বী চাচার সামনে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? কিন্তু সে আমার সালামের কোনো উত্তর না দিয়ে মুরব্বী এক গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি বাসায় যেতে চাই। তার গলার ভয়েসটা শুনে আমাদের একটু ভয় লাগছিল, কারণ তখন আমাদের আশেপাশে তেমন কেউ ছিল না। একেবারে ঠিক দুপুরবেলায় আমরা ওখানে ছিলাম। তারপর আরো বেশি অবাক হয়েছি এটা শুনে যে সে বলছে বাসায় যাবে। আমরা ভয়ে ভয়ে একে অপরের মুখের দিকে তাকাচ্ছি। তারপর আমি জিজ্ঞেস করি, চাচা আপনার বাসা কোথায়, আর আপনি কোথা থেকে আসছেন? সে কোনো কথা বলে না। তখন ইমন এবার বলল, কি হলো, কিছু বলেন? আর আপনি কি আমাদের দুইজনের মধ্যে কাউকে চেনেন? বলেন সমস্যা কি? মুরব্বিটা তখন ইমনকে বলল, তোকে আমি চিনি অনেকদিন আগে থেকেই। এই বলে হা হা করে হাসতে লাগলো। আমরা এটা দেখে আরো অবাক হয়ে যাচ্ছি যে সে এমন করে হাসছে কেন। তার সাথে কথা বলতে বলতে আমি তার পায়ের দিকে তাকিয়ে দেখি তার পা উল্টো দিকে, মানে আমাদের মানুষদের যেমন সামনের দিকে, তারটা ঠিক পিছন দিকে। আমি তখন আরো বেশি ভয় পেতে লাগলাম, কিন্তু ইমনের সাথে আমি কিছু বলছি না। সে যদি এটা দেখতে পায় তাহলে কি না কি হবে। তখন সেই চাচাটা আমাদের দিকে তাকিয়ে একটা রহস্যময় মুচকি হাসি দিল। সেই ভয়ঙ্কর কণ্ঠে বলল, মেইন রোডটা কোন দিকে বলতে পারবি? আমরা দুইজন একসাথে বলে উঠলাম, জি জি চাচা, এই ট্রেনের রাস্তার পাশ দিয়ে সোজা চলে যান, সামনে মেইন রোড আছে। তখন সে একটা কথা বলে গেল যাওয়ার সময়, আমাদের খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। আর সেই ভয়ঙ্কর হাসি দিতে দিতে চলে গেল। তখন আমরা দুইজনই খেয়াল করি সে যখন যাচ্ছে তার আশেপাশে অনেক বাতাস হচ্ছে, আর সে অনেক তাড়াতাড়ি আমাদের চোখের দৃষ্টির আড়ালে চলে গেল, যা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না। এটা দেখে আমরা দুইজন সেখান থেকে তাড়াতাড়ি জাহাজে চলে আসলাম। আসার পরে আমি ওই সব কথা কাউকে বলতে মানা করে দিলাম, কারণ কাউকে বললে পরে যদি আমাদের আরো বড় কোনো সমস্যা হয় এটা ভেবে। কিন্তু আমরা আগে বুঝতে পারিনি যে আমাদের জন্য সামনে কত ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। ঠিক আসরের আজানের পর থেকে ঘটনা শুরু হলো। ইমন বিছানা থেকে উঠতে পারছে না। আমার বাজারে কিছু কাজ থাকার কারণে আমাকে বাজারে যেতে হবে, আর আমরা ওখানে থাকাকালীন ও যেখানে যাবে আমাকে নিয়ে যেত। আবার আমি কোথায় গেলে ওকে সাথে নিয়ে যেতাম। কিন্তু ওই দিন ইমন বলল, আমি আজ কোথাও যেতে পারবো না, আজ একটু তুমি একা একা যাও। আমি বললাম, কেন, কি হয়েছে? তোমার কি শরীর খারাপ? কি হয়েছে সেটা বলো। তখন ইমন বলল, তেমন কিছু না, খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে অনেক জ্বর, আর তার সাথে আমার মাথা ব্যথা করছে। তার কথা শুনে আমি বললাম, তোমার কিছু কি লাগবে? কিছু লাগলে বলো, আমি এখন বাজারে যাচ্ছি।
সে বলল, বন্ধু তুমি আজ একটু তাড়াতাড়ি আসবে, আমার ডাক্তারের কাছে যেতে হবে, আমি একা যেতে পারবো না, তুমি আমাকে নিয়ে যাবে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি বাজারে চলে আসলাম। বাজার থেকে আসতে আসতে এশার আজান দিয়ে দেয়। আমি জাহাজে গিয়ে দেখি ওর রুমের সামনে অনেক মানুষ, মানে জাহাজের স্টাফেরা। আমি গিয়ে বলি, কি হয়েছে? তখন সবাই বলে, ইমনের গায়ে তো অনেক বেশি জ্বর, গা তো পুড়ে যাচ্ছে। তখন ইমন আমাকে বলে, বন্ধু আমাকে তুমি ডাক্তারের কাছে ফার্মেসিতে নিয়ে যাও। তখন আমি কিছু লোকজন নিয়ে ধরাধরি করে কিছু দূরে নিয়ে আসি। তারপরে বাজারের কাছে এসে সবাইকে চলে যেতে বলি। তখন সবাই চলে গেলে আমি ইমনকে বলি, বন্ধু আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করব, তুমি সত্যি কথা বলবে তো? ইমন বলল, বলো, সমস্যা নেই। তখন আমি ইমনকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমার কি কখনো জিনের সমস্যা ছিল? ইমন তখন আকাশের দিকে তাকিয়ে বলল, হুম, কিন্তু ওটা তো অনেক আগের কথা, এখন তো সব ঠিক আছে। কেন বলতো, কি হয়েছে? আমি বললাম, আমি বেশি কিছু বলতে পারবো না, শুধু এতটুকু বলবো, তোমার শরীরের অবস্থা তেমন ভালো না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো কবিরাজকে দেখাও। ইমন বলল, ভাই বুঝতে পারছি না, তোমার কথায় আমার জ্বরের সাথে ওইসবের সম্পর্ক কি? আমি বললাম, আজ দুপুরের কথা মনে আছে তোমার? ওই মুরব্বি চাচা কি বলেছিল, খুব তাড়াতাড়ি দেখা হবে। ইমন বলল, আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি বললাম, আরে তুমি কি ওই চাচার পায়ের দিকে তাকিয়েছিলে? ওটা কোনো মানুষ ছিল না, তাই তোমাকে বলছি বন্ধু হিসেবে তুমি কবিরাজের কাছে যাও। সে বলল, আচ্ছা ঠিক আছে। তারপরে ডাক্তারের কাছ থেকে কিছু ওষুধ নিয়ে জাহাজে চলে আসি। তারপরে রাতে খাওয়া দাওয়া করে নিজের নিজের রুমে ঘুমাতে যাই। রাত 12টার দিকে আমি আমার রুমের দরজায় টোকার শব্দ পাই, সেই সাথে ইমনের কণ্ঠ শুনতে পাই। ইমন বলছে, বন্ধু দরজাটা খুলে দাও, আমি ভেতরে আসবো। আমি দরজা খুলেই দেখলাম তার গা দিয়ে ঘাম পড়ছে আর চোখ পুরা লাল, মনে হচ্ছে এখনই বুঝি রক্ত বের হবে। তখন আমি বললাম, কি বন্ধু, কি হয়েছে? ইমন বলল, আচ্ছা সব বলতেছি, তুমি মন দিয়ে শোনো বন্ধু। আমি দেখলাম ইমন ভয়ে ভয়ে বলছে কথাগুলো। তখন ইমন বলল, আমার না অনেক ভয় লাগছে। আমি বললাম, কেন, কিসের জন্য ভয় লাগছে তোমার? ইমন বলল, আমার রুমে কিছু একটা আছে, সে অনেক ভয়াবহ হাসি দিচ্ছে আর বলছে, রাজের পাশে তুই যাবি না, আর ওরে গিয়ে বলবি এই জাহাজ থেকে নেমে যেতে। এটা শোনার পরে আমি ঘুম থেকে উঠে পড়ি। আর একটা কথা বলেছে সে, তুমি ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজ বাড়ি যেতে বলেছিলে, তার জন্য বেশি রেগে আছে সে তোমার উপরে। রাজ, তুমি ওই জাহাজ থেকে নেমে যাও কাল। আমি বললাম, সব তো বুঝতে পারছি, কিন্তু ইমন বলল, কিন্তু কি? আমি বললাম, আরে কাল তো জাহাজ খালি হবে না, আর আমাকেও কাল যেতে দেবে না, তাহলে কেমনে যাব শুনি? তখন ইমন বলল, আমি কিছু জানি না। তারপরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কাল সকালে দেখছি কি করা যায়, তুমি এখন ঘুমাও, যাও রুমে চলে যাও। ইমন বলল, আচ্ছা ঠিক আছে। আমি তখন মনে মনে ভাবছি, এটা আবার কি বিপদ রে বাবা, এমন বিপদে তো আগে কখনো পড়িনি। তারপরে ফোনের লাইট অফ করে আমি ঘুমাই। কিছু সময়ের ভিতরেই আমার ঘুম চলে আসে। তারপরে স্বপ্নে আমি দেখি আমার সামনে একটা সাদা বিড়াল দাঁড়িয়ে আছে, আমার দিকেই তাকিয়ে। আমি আরো খেয়াল করলাম তার উপর পাশ থেকে আরো 3টা কালো বিড়াল দাঁড়িয়ে আছে, ওরাও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি বুঝতে পারছি না এখানে কি হচ্ছে, আমি এখন কোথায় আছি আর আমার হাত পাও নাড়াতে পারছি না। কিছু সময় পরে দেখি কালো বিড়াল 3টার ভেতর থেকে একটা বিড়াল আমার দিকে আসছে।
আরো দেখলাম আমার অন্য পাশে দাঁড়িয়ে থাকা সেই সাদা বিড়ালটাও আসছে আমার দিকেই। আমি তো ভয়ে পুরা শেষ। আমি আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছি, আর কিছু সময় পরে আমাকে ওরা কামড় দিয়ে মেরে ফেলবে হয়তো। আমি আমার চোখ বন্ধ করে নিলাম, কিন্তু এ কি, এত সময় তো আমার উপরে ঝাঁপিয়ে পড়ার কথা, কিন্তু কি এমন হলো? তারপরে আস্তে আস্তে আমি চোখ দুটি খুলে দেখি আমার পাশে দাঁড়ানো সেই সাদা বিড়ালটা কালো বিড়ালটার গলায় কামড় দিয়ে তার গলা থেকে মুখটা উপরে তুলে নিচ্ছে, আর তাকে দেখে অনেকটা রাগী মনে হচ্ছিল। তারপরে সে আমার সামনে এসে একটা মানুষের রূপ নিল। আমি অবাক হয়ে গেলাম। কারণটা হলো, সে যেই রূপটা নিয়েছিল ওটা আমার নিজের। আমি তখন তাকে বললাম, কে আপনি? সে বলল, আমার আলাদা কোনো পরিচয় নেই, শুধু পার্থক্য হলো আপনি মানুষ আর আমি জিন। এটা শুনে আমি একটু ভয় পেয়ে গেলাম। তারপরে সে বলল, আপনি ভয় পাবেন না, ভয় তো পাবে ওরা। এই বলে সে হাসি দিল একটা। তার হাসিটা অনেক ভয়ঙ্কর ছিল, বলে বোঝানো সম্ভব হবে না কতটা ভয়ঙ্কর ছিল সেই হাসিটা। আমি তখন জিজ্ঞেস করি, আচ্ছা আপনি তো জিন, তাহলে ওরা কারা? আর ওদের একজনকে কেন মেরে ফেলছেন আপনি? আমার রূপে থাকা সেই জিনটা তখন আমাকে সবকিছু বলে, ট্রেনের রাস্তার ঘটনা সবকিছু, আর তারা আমাকে কেন মারতে চায়। আমি তখন জানতে চাই, আচ্ছা তাহলে তখন খারাপ জিনটা ওখান থেকে তো আমার গায়ে আসতে পারতো, কিন্তু আমার কাছে এলো না কেন? তখন আমার রূপে থাকা জিনটা বলল, আমি আপনার সাথে সব সময় থাকি, আর তখনও ছিলাম, তাই ওরা আমাকে দেখে ভয় পেয়েছিল, কিন্তু ওই যে একটা মুচকি হাসি দিয়েছিল ওরা, ভেবেছিল আপনি কখন ঘুমাবেন আর আমি আপনার থেকে কখন দূরে যাব সেই অপেক্ষায় ছিল ওরা। কিন্তু ওদের ভাগ্যটা খারাপ যে আমি আগেই বুঝে ফেলেছিলাম, আর আপনার বন্ধু ইমনের সাথে ওরা আগে থেকেই থাকতো, কিন্তু একটা কবিরাজ ইমনের শরীর বন্ধ করে দিয়েছিল, কিন্তু সেটা এখন কেটে গেছে, তাই ওরা এখন ওর ক্ষতি করার জন্য আসছে। ওর কাছে আর ইমনের শরীর বন্ধটা নেই, আর এখন সে সেটা জানে না। আর আপনি বলেছেন ভালো কোনো কবিরাজ দেখাতে, তাই ক্ষতি করতে এসেছিল আপনার। আমি বললাম, আচ্ছা বুঝতে পারছি। তখন কালো বিড়াল দুইটা আমার দিকে এগিয়ে আসতে থাকে, আর আমার রূপে থাকা সেই জিনটা দেখি আরো অনেক ভয়ঙ্কর রূপ নিল। বাবারে বাবা, কি সেই ভয়ঙ্কর দেখতে! তার গা দিয়ে যেন আগুন গড়িয়ে গড়িয়ে লাভার মতো হয়ে পড়ছে। আর দেখলাম তার পিছন দিক থেকে দুইটা ডানা বের হয়েছে। আরো খেয়াল করলাম সে একটা করে ধরছে আর মাটিতে আছাড় দিচ্ছে, এমন করে দুইটাকে একটা সময় মেরে ফেলে। তারপরে আমার ঘুম ভেঙে যায়। ফজরের আজান শুনে আমি ঘুম থেকে উঠে দেখি আমার গায়ে প্রচুর পরিমাণ ঘাম, আর আমার গায়েও জ্বর আসছে। এখন সবকিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমি এখনো স্বপ্ন দেখা সেই ভালো জিনটাকে এখনো অনুভব করি যে আমার আশেপাশেই সে আছে। আমার বন্ধু ইমনের সাথে মাঝে মাঝে কথা হয় এখনো। এই ছিল আজকের ঘটনা। যদি সিলেক্ট করেন তাহলে জানিয়ে দেবেন। সবসময় আপনাদের সাথে আছি। আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, সাতক্ষীরা জেলা, পলারোয়া থানা। আমার জীবনের প্রথম ঘটনাটা, তাই অনেক ভুল হতে পারে। সবাই ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। ভোটারটা দীর্ঘজীবী হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ রাসেল রাজ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। সত্যি ভাই, ঘটনাটি বেশ ইউনিক ছিল। তো ভাই, একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে, সেটা হচ্ছে যে এর পরবর্তীতে যখন ঘটনা পাঠাবেন অবশ্যই আমাদেরকে সেন্ড করার আগে একটু রিড আউট করবেন, কেননা আপনার বানান মিস্টেক বা শব্দগুলো গোছানোর একটুকা
মানে ভিন্নতা ছিল, যার জন্য পড়তে অনেকটাই অসুবিধা হচ্ছিল। তো আশা করি আপনি এর পরবর্তীতে যখন আমাদেরকে ঘটনা পাঠাবেন, এই বিষয়টা ভাই একটু নোটিস করবেন। আপনারা যদি একটু গুছিয়ে লেখেন সেক্ষেত্রে আমাদের কিন্তু রিড করতে অনেকটা হেল্পফুল হয়। ধন্যবাদ রাসেল রাজ ভাই, এত ভালো একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। তো বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন রাসেল রাজ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এই ছিল আজকের এপিসোড, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো বন্ধুগণ, আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, এছাড়াও আমাদেরকে ইমেলের মাধ্যমে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানাশোনা সেরা ভয়ের ঘটনাটি আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিন। তো এই ছিল আজকের আয়োজন। আজকের মতো আমি ইমরান খান এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে আগামী এপিসোডে। আসসালামু আলাইকুম।